কোথায় বলা শুরু করেন? Podejrzewa jakaś na rynek? ওকে, সবাইকে স্বাগতম। আমার কথা স্পষ্ট আছে কিনা দেখেন তো, সবাই বুঝতে পারছেন কিনা, বোঝা যায়? স্যার, জি স্যার, আপনার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমরা আমাদের আজকের যে সেকেন্ড ক্লাস শুরু করছি। তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচার অফ টেন্সেস। হ্যাঁ, যতগুলো স্ট্রাকচার ছিল আমরা চেষ্টা করেছি সবগুলো স্ট্রাকচার যাতে আমরা মোটামুটি ধরতে পারি। যারা যারা মিস করেছে আমি রিকোয়েস্ট করেছিলাম যেন ইউটিউব থেকে দেখে নেয়। তো আমি যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আহ আহ, আমি কি পড়াচ্ছি একটু খেয়াল করবেন ভালো করে, আর পারলে নোট করবেন। ওকে ওকে। সো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি। আমার স্লাইড দেখা যাচ্ছে কি রে? স্লাইড দেখা যাচ্ছে কি? একটু ডিসকাস করুন আমাকে খালি। হ্যালো, দেখা যায় আমার স্লাইডটা এখানে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে আপনাকে, আপনার স্লাইড এবং আপনাকে দেখা যাচ্ছে। ইটস ওকে। স্যার, আমি একটু ঘোষণা দিতে যাচ্ছি। যারা ভিডিও অন করছে না সবাই ভিডিও অন করুন। আমরা যারা ভিডিও অন করছে না তাদেরকে কিন্তু আমরা ক্লাস থেকে মানে বের করে দেওয়া হবে। ঠিক আছে, সবাই আপনারা ভিডিও অন করে ক্লাস করুন। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস করবো, আমরা ভিডিও অন করে ক্লাস করবো। ওকে, ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, সো আমরা চেষ্টা করব কিভাবে প্র্যাকটিক্যালি টেন্সের রুলস গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। এখানে দেখা যাচ্ছে যে দ্য বয় রাইড এ কার, এটা একটা সেন্টেন্স। এখন আমরা সবাই টেন্স স্ট্রাকচার গুলো পড়েছি। এখন এভাবে সেন্টেন্স যদি আমরা প্রয়োগ করতে পারি দেন আমাদের সাকসেসফুল, সেটাই আমাদের সাকসেস। যেমন এখানে আমি লিখলাম যে দ্য বয় রাইড এ কার, এটা আমি 12টা টেন্সে দেখেন আপনাদের জন্য করে দিয়েছি। তো এইভাবে আপনাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে আমরা প্রত্যেকটা টেন্স ইউজ করতে পারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এসবিএস করি। ঠিক আছে? তো এখানে দ্য বয় রাইটস এ কার, এটা যেহেতু দ্য বয় এখানে থার্ড পারসন, দ্য বয় যেহেতু থার্ড পারসন সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসবিএস হয়। দেখছি সেটা আমরা রাইটস ইউজ করছি, রাইটস। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। ভি2 মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ভি2। তো রাইড এর ভি2 হচ্ছে রোড, আর ও ডি, সেজন্য আমরা ইউজ করেছি রোড। দ্য বয় রোড এ কার। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: শ্যাল বা উইল ভার্বের বেস ফর্ম। সেজন্য আমরা কি ইউজ করেছি? দ্য বয় উইল রাইড এ কার। তো আপনাকে যেটা করতে হবে, এভাবে স্ট্রাকচার যতগুলো রয়েছে সব স্ট্রাকচার গুলো ভালো করে শিখতে হবে। আমি আমার অভিজ্ঞতা বলছে, যারা বিসিএস প্রার্থী, যারা চাকরি প্রার্থী, যারা আইএলটিএস করছে, যারা অনেক অনেক বছর ধরে ইংলিশ পড়াশোনা করার পরেও ফিজিক্সে মাস্টার্স করেছে, কেমিস্ট্রিতে মাস্টার্স করেছে, ডুয়েট থেকে পড়েছে, স্টিল এখনো তারা সুন্দর করে ইংলিশ লিখতে পারে না। কেন জানেন? একটাই কারণ, এটা হচ্ছে ভালো করে টেন্স পারে না। তো আমি রিকোয়েস্ট করবো টেন্সটা ভালো করে, আজকে আমি এটা দেখানোর পর আমি ইউজ গুলো দেখাবো, তখন আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। দেখুন, তাহলে আমি শুধু ইন্ডিফিনিট করে দেখালাম। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে, বুঝতে পারছেন যে সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এসবিএস হবে। আর ফার্স্ট সেমে সবসময় ভার্ব বি2 হবে, রাইট এর বি2 হচ্ছে রো, আর এখানে শ্যাল বা উইল হবে, আর ভার্বের বেস ফর্ম উইল রাইট। সেকেন্ড দেখেন, কন্টিনিউয়াস, তিনটে কন্টিনিউয়াস: প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকটা কন্টিনিউয়াস এর ভার্বের সাথে আইএনজি হবে। রাইডিং, এখানেও রাইডিং,
এখানে হচ্ছে রাইডিং। তাহলে কি চেঞ্জ হবে? চেঞ্জটা হচ্ছে আপনাদের অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে am is are, এখানে যেহেতু দা বয় সিঙ্গুলার, একজন একজন, সেজন্য আমরা ইস ইউজ করেছি, ইস রাইডিং। এখানে যেহেতু ওয়াজ আর হবে, দা বয় যেহেতু সিঙ্গুলার আমরা ইউজ করেছি ওয়াজ রাইডিং। এখানে শ্যাল বি উইল বি যে কোনো একটা দিলে হবে শ্যাল বি রাইডিং অথবা উইল বি রাইডিং। ঠিক আছে? এরপর এরপর হচ্ছে পারফেক্ট টেন্স। মাথায় রাখবেন পারফেক্ট টেন্স মানে ভার্বের ভিত্তি হবে। তো রাইড এর ভিত্তি হচ্ছে রিডেন, রিডেন, এখানে হবে রিডেন, তিনটাই ভিত্তি। তাহলে কিভাবে চিনবেন কোনটা কোন টেন্স? যে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ হলে প্রেজেন্ট পারফেক্ট। তবে এখানে হ্যাজ কেন দিয়েছি? কারণ এখানে দা বয় হচ্ছে একজন সিঙ্গুলার, হ্যাজ রিডেন। এখানে হ্যাড দিতে হবে সবসময়, হ্যাড এর পরে ভার্ব ভিত্তি হলে তার নাম হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আর এখানে হচ্ছে শ্যাল হ্যাভ রিডেন, শ্যাল হ্যাভ রিডেন মানে হচ্ছে ফিউচার পারফেক্ট। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিরকম? হ্যাজ বিন, হ্যাভ বিন আইএনজি, হ্যাড বিন আইএনজি, আর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন এখানে খেয়াল করে দেখেন যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করেছি, সেজন্য এখানে যে দাবা যদি সিঙ্গুলার হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এখানে হবে শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে এটা গেল স্ট্রাকচার। আমি রিকোয়েস্ট করব এভাবে সব স্ট্রাকচারগুলো আপনাকে পারতে হবে, তাহলে আপনি ধরে নেবেন আপনি টেন্স গুলো ধরতে পেরেছেন। এরপর আমি আপনাদেরকে ইউজগুলো করানো আপনি ধরতে পারবেন। যেমন নেক্সট আমি আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছি, দ্য স্টুডেন্টস ড্রিঙ্ক টি। আপনাকে প্রথমত এই ড্রিঙ্কের চেঞ্জ জানতে হবে। আমরা জানি ড্রিঙ্কের চেঞ্জ কি? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। তো এখানে প্রশ্ন হইতে পারে এখন এখানে আসবে এস করি না কেন? তার কারণ হচ্ছে এখানে যেটা সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, এটা কিন্তু প্লুরাল, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এসবিএস হয়, যদি প্লুরাল হয় এস দিতে পারবে না, সেজন্য এখানে আমরা ইউজ করছি ড্রিঙ্ক। তাহলে এখানে ড্র্যাঙ্ক কেন দিয়েছি? ওই রুলস অনুযায়ী পাবে বিটু, ফার্স্ট ইনডিফিনিট সবসময় পাবে বিটু বসবে, ফার্স্ট ইনডিফিনিট সবসময় পাবে বিটু, সেজন্য ড্র্যাঙ্ক। আর এখানে হবে শ্যাল ড্রিঙ্ক অথবা উইল ড্রিঙ্ক, শ্যাল ড্রিঙ্ক অথবা উইল ড্রিঙ্ক, শ্যাল বা উইল বা বেস ফর্ম। তাহলে ইনডিফিনিট শেষ। এরপর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে সবসময় পাবে সাথে আইনজি হবে। ঠিক আছে, সেজন্য দেখেন ড্রিঙ্কিং, এখানেও দিয়েছে ড্রিঙ্কিং, এখানেও দিয়েছে ড্রিঙ্কিং, কিন্তু অক্সিলারি গুলো ডিফারেন্ট হবে। এখানে হবে am is are, যেহেতু দ্য স্টুডেন্টস প্লুরাল সেজন্য আমরা ইউজ করেছি আর। এখানে বসে was I are, যেহেতু দ্য স্টুডেন্টস প্লুরাল সেজন্য হবে were। এখানে হবে shall be, will be, যে কোনো একটা দিলে হবে কারেক্ট। এরপর হচ্ছে পারফেক্ট। পারফেক্টে সবসময় বার বৃত্তি হবে, ড্রাঙ্ক, 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 সবসময় বার বৃত্তি, কিন্তু অক্সিলারি ভার্ব গুলো চেঞ্জ হবে। সেজন্য এখানে হবে হ্যাভ ড্রাঙ্ক, এখানে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ, যেহেতু দ্য স্টুডেন্টস প্লুরাল সেজন্য হ্যাভ দিতে হবে। এখানে হবে হ্যাড ড্রাঙ্ক, এখানে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যে কোনো একটা দিন। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে ড্রিঙ্কিং, 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 কিন্তু অক্সিলারি ভার্ব ডিফারেন্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ বিন প্লাস আইএনজি, এখানে হবে হ্যাড বিন প্লাস আইএনজি, ওখানে হবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে একটা বিন লিখে নেয়, এখানে একটা বিন হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা একটা করে দিতে পারেন কিনা। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখি আমি আপনারা যে বুঝছেন এটা যদি আমার কনফার্ম করেন তাহলে আমি এবার ইউজ গুলো দেখাবো। দেখি আমাকে একজন আপনাকে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যদি বলি এটা হচ্ছে দেখেন the boy break the glass, দ্রুত বলবেন, হ্যাঁ ব্রেক লিখছি এটা, the boy break the glass। আমি যেটা বলি সেটা করবেন। আমি যদি বলি ফার্স্ট কন্টিনিউয়াস আপনাকে বলতে হবে, কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াসটা কি হবে। এরপরে বলবেন ফিউচার পারফেক্টটা কি হবে, দুইটা লিখে দেন আমাকে কমেন্ট বক্সে। আর একটা লিখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, জাস্ট ভার্বটা চেঞ্জ করলে হবে, পুরোটা বলতে হবে না। তাহলে আমি বলি দ্য বয় ব্রেক দ্য গ্লাস, কমেন্টে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখতেছি কমেন্ট এখানে।
থেকে আপনারা কি করেন, ফার্স্ট কন্টিনিউয়াস শিখতে হবে, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস শিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখতে হবে। উল্টাপাল্টা কমেন্ট করবে, মানে উল্টাপাল্টা লিখতে হবে না, ছোট বাচ্চাদের মতো লিখতে হবে না, ম্যাচিউর, রাইট? যেমন চন্দন দা লিখছে ব্রেকিং, ব্রেকিং কোনো টেন্স আছে নাকি? শুধু আইএনজি, কোনো টেন্স আছে চন্দন? আমি এটা কি বুঝতে হবে ভালো করে। ইটস ওকে। তাহলে দ্য বয় ব্রেক দ্য গ্লাস। হুম, খুব সুন্দর, কিন্তু কেউ যদি একবার ধরতে পারে তাহলে কিন্তু সে মানে চমৎকার একটা কি করবে আর কি, তার কষ্ট করে আশা করছি। আচ্ছা, আমি আনসার দিব। আপনারা যারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, ভুল হলেও সমস্যা কমেন্ট করবেন। ওয়াজ ব্রেকিং, হ্যাজ বিন ব্রেকিং, থ্যাংক ইউ সৌরভ কান্তি, সুমন কুমারকে থ্যাংক ইউ। আমি আনসার দিচ্ছি, খেয়াল করেন। প্রথমে আমি বলেছি ফার্স্ট কন্টিনিউয়াস, রাইট? ফার্স্ট কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস মানে ভাবের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি ভাবের সাথে আইএনজি, এটা তো কনফার্ম। তাহলে কনফার্ম যদি হয়, ফার্স্ট কন্টিনিউয়াস বলছে, তাহলে অক্সিলারি হবে ওয়াজ অথবা আয়ার। যেহেতু এটা সিঙ্গুলার সেজন্য ওয়াজ দিতে হবে, আর ভাবের সাথে আইএনজি হবে ওয়াজ ব্রেকিং, ওয়াজ ব্রেকিং হবে, ওয়াজ ব্রেকিং। ঠিক আছে, নেক্সট ফিউচার পারফেক্ট। আমি একটু আগে বললাম ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, পাস্ট ভার্ব, শ্যাল হ্যাভ ব্রোকেন, শ্যাল হ্যাভ ব্রোকেন, এটা হবে ফিউচার পারফেক্ট স্ট্রাকচার, শ্যাল হ্যাভ ব্রোকেন, শ্যাল হ্যাভ। ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিরকম, হ্যাভ বিন বা হ্যাজ বিন ভাবের সাথে আইএনজি, দা বয় হ্যাজ বিন, হ্যাজ বিন ব্রেকিং, হ্যাজ বিন ব্রেকিং। তাহলে এভাবে আপনাকে যেটা চাইবে আপনাকে সেটা জানতে হবে, যেটা চাই সেটা সিরিয়ালি না। আমি যদি আপনাকে বলি এখন বলতে হবে ফিউচার কন্টিনিউয়াস বলেন, জুম করে আপনাকে এটা জানতে হবে। যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, এভাবে জানতে হবে। আশা করছি ধরতে পেরেছেন। লাস্ট আরেকটা জিজ্ঞেস করি, দেখি এটা লিখে দেন, লাস্ট আরেকটা। যদি আমি বলি আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কি হবে, আর ফিউচার ইনডিফিনিট কি হবে, এই দুইটা একটু কমেন্ট করে আমাকে জানান তো। যারা অনেকে তো জয়েন দিয়েছে একটু কমেন্ট করতে হতো, নাহলে তাই বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন কিনা। এখানে আপনারা কেন ভর্তি হয়েছেন, যেহেতু আপনাদের একটু বেসিক প্রবলেম, তো আমাকে আপনাকে হেল্প করতে হবে। আপনি আপনাদের লজ্জার কিছু নেই, আমি হেল্প করবো, এবার আমাকে কমেন্ট করে জানাইতে হবে। ওই ভেরি গুড, কমেন্ট অনেকে কমেন্ট করছে, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাজ ব্রোকেন, শ্যাল ব্রেক, ভেরি গুড, ভেরি গুড, শ্যাল হ্যাভ বিন ব্রোকেন, থ্যাংক ইউ। যারা যারা শুধু করছে তারাই করছে, আমরা করছি না, তার মানে আমি কি ধরে নিব আপনারা বুঝতে পারছেন না? হুম, কমেন্ট করতে হবে তো, কমেন্ট করলে যেন আপনারা ধরতে পারবেন। ওকে, তাহলে আমি আনসার দিয়ে দিব। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে আপনাদের জানতে হবে ভার্বের ভিত্তি হবে, যেহেতু হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বসবে, এখানে দাবয়ের জন্য হবে হ্যাজ, আর ভিত্তি সেতু তুমি একটু মিউট করো, সেতু মিউট করে দাও। স্যার আপনি নিজে ওনাকে ইয়ে করে দিতে পারবেন, আনমিউট করে দিতে পারবেন। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আহ, আমরা পড়ছিলাম এখানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে হবে হ্যাজ অথবা হ্যাভ, বা ভিত্তি দাবো যেহেতু সিঙ্গুলার হবে সেজন্য হ্যাজ ব্রোকেন। ওকে, এখানে ফিউচার ইনডিফিনিট কি হবে, শ্যাল বা উইল, বা বেস অন চিহ্ন হবে শ্যাল ব্রেক অথবা উইল ব্রেক। ওকে, তাহলে আমি জাস্ট এখানে স্ট্রাকচার গুলো শো করেছি। এখন আমি আপনাদেরকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যদি একটু মন দিয়ে শুনেন তাহলে দেখবেন যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সেটা হচ্ছে কি, কখন আমরা কোন টেন্স ব্যবহার করবো, কখন কোন টেন্স আমরা ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে আমরা চলি নেক্সট ক্লাসে যাই। হুম, okay, চলেন তাহলে।
এখন দেখাবো তাহলে প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি এই টেন্স কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। যেমন আপনি কোনো একটা কনটেক্সট একটু লিখবেন, কোনো আপনি রাইটিং কম্প্রিহেনশন করবেন, তাহলে কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত প্রথম চিরন্তন সত্য হলে, চিরন্তন সত্য যদি আপনি হয়, চিরন্তন সত্য, এটা ইংলিশে বলে ইটারনাল ট্রুথ। ইটারনাল ট্রুথের ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, ইটারনাল ট্রুথ। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ, এটাকে ইংলিশে বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইংলিশে বলে, আর বাংলা হচ্ছে অভ্যাসগত কাজ। 3 নাম্বার যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে রিপিটেড অ্যাকশন। রিপিটেড অ্যাকশন, যে কাজটা আমরা বারবার করি, যে কাজটা আমরা বারবার করি সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। রিপিটেড অ্যাকশন বা যেগুলো আমরা পুনরাবৃত্তি করি, একই কাজ যেগুলো আমরা প্রতিদিন করি সেগুলোকে আমরা রিপিটেড অ্যাকশন। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে শেখাবো, একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, পুনরাবৃত্তি যেগুলো আমরা করি, যেমন আমি বললাম এডুকেশন, এডুকেশন, এখানে ব্র্যাকেট আছে রিমুভ, ব্র্যাকেট আছে রিমুভ, এখানে আছে অবজেক্ট আছে ডার্কনেস। খেয়াল করবে একসাথে রাইট ফ্রন্টস পাবো, পড়া হয়ে যাবে। তো এটা যদি আমাকে অ্যান্সার করতে বলে, আপনাকে এটা অ্যান্সার করতে হবে রিমুভস, রিমুভস। এখন এটা কেন আনসার রিমুভস হয়েছে আপনি খেয়াল করে দেখেন, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি। কিভাবে? এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন, শিক্ষা, ভার্ব হচ্ছে রিমুভ, অবজেক্ট হচ্ছে ডার্কনেস। এটা বাংলাটা আপনাকে জানতে হবে। এটা বাংলা হচ্ছে শিক্ষা অজ্ঞতার অন্ধকার দূর করে, শিক্ষা অজ্ঞতার অন্ধকার দূর করে। আপনি আমাকে প্রশ্ন করেন এটা কি সত্য কথা না মিথ্যা কথা, এটা অবশ্যই সত্য কথা। যদি সত্য কথা হয় 100% ধরে নেবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, 100% এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইএস, সেজন্য রিমুভের সাথে আমরা একটা কি করেছি, এস, রিমুভ। এবার আপনি বললেন আপনি প্রতিদিন কলেজে যান, তাহলে কি বলেন আপনি ইংলিশে? আই গো টু কলেজ। কখন যান? প্রতিদিন যান, এভরিডে, এভরিডে, আপনি প্রতিদিন কলেজে যান। তাহলে এবার দেখেন তো এখানে সাবজেক্ট কে আই, মেইন ভার্ব কে গো, তাহলে এখানে আই এর পর আপনি গো কেন দিলেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো আপনি কে বুঝলেন? কারণ আপনি প্রতিদিন এই কাজটা করেন, আপনি প্রতিদিন কলেজে যান, এখানে লিখছেন কি এভরিডে। এভরিডে মানে কি? প্রতিদিন করেন, একই কাজের পুনরাবৃত্তি আপনি করেন, এটা আপনার অভ্যাস, এটা আপনি প্রতিদিন করেন। এরপরে বললেন honesty is the best policy, honesty is the best policy, honesty is the best policy। তাহলে এখানে খেয়াল করে দেখেন তো এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট কিন্তু অনেস্টি, এখানে সাবজেক্ট কিন্তু অনেস্টি, আর ভার্ব হচ্ছে কি ইস। তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি এখানে অনেস্টি ইস কেন দিলেন? তার কারণ এটা সত্য কথা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এভাবে দেখবেন যত সত্য কথা আছে পৃথিবীতে সবগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আরেকটা এক্সাম্পল দিই, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে আমরা ইংলিশে কি বলি? এডুকেশন, education is the backbone of a nation, is the backbone of a nation। আপনি ইংলিশে কথা বলতে চান? আমি আবার বলছি, আপনি যদি শুধু টেন্স পারেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আপনি লিখতে পারবেন education is the backbone of a nation। কিন্তু আপনি যদি টেন্সই পারেন না ভালো করে, যেমন যারা সাইফুডস ইংলিশ শিখছে বা যারা এই যে স্পোকেন শিখে, এরা কিন্তু এভাবে শিখতে পারবে না। ওদেরকে এভাবে শিখাবে না, ওদেরকে শিখাবে যে কিভাবে ফাংশন ফাঁকি ফাঁকি দিয়ে দুই একটা বলতে হয়, এরকম শিখে কিন্তু আপনি ভালো শিখতে পারবেন। তা আমি কিন্তু স্পোকেন শিখি নাই, আমি বাংলা ইংলিশ কোথাও শিখি না, আমি রুলস গুলো পারি, আমি ইংলিশ শিখে দিই, তারপরেও একদিন শিখাইতে পারবো। খেয়াল করতেন এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন, ভার্ব হচ্ছে ইস। তাহলে ইস কেন হলো? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? সত্য কথা, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাহলে এখন থেকে মনে রাখবেন পৃথিবীতে যত সত্য ঘটনা হবে সবগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যে কাজগুলো আমরা ঘন ঘন বারবার করি সবগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে করে দেখেন। যেমন আমি বললাম, ভালো দেখেন,
কোন সেন্টেন্সে যদি আপনি এভরিডে দেখেন, এভরিডে দেখেন, রেগুলারলি দেখেন, রেগুলারলি, ইউজুয়ালি দেখেন, ইউজুয়ালি, তারপর হচ্ছে রেগুলারলি দিছি না, ইউজুয়ালি, অফেন, অফেন, তারপর হচ্ছে অকেশনালি। আমি একটা শীট দিব আপনাদেরকে, ডোন্ট ওরি, আমি যা পড়াচ্ছি তা শীট দিয়ে দিব, তাহলে আপনাদের কষ্ট হবে না, বুঝতে পারবেন। আগে শুনেন, তাহলে পরে বুঝতে পারবেন। অকেশনালি, তারপর হচ্ছে ডেইলি, হচ্ছে অলওয়েজ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইউজুয়ালি, জেনারেলি, ন্যাচারালি। হ্যাঁ, কোন সেন্টেন্সে যদি আপনি এই কোন শব্দগুলো দেখেন, এই শব্দগুলো যদি একটাও দেখেন আপনি, তাহলে ধরে নেবেন এটা প্রেজেন্ট টেন্স হলো। আমি আবার বলছি, কোন সেন্স যদি এভরিডে দেখেন, রেগুলারলি দেখেন, ইউজুয়ালি দেখেন, অফেন দেখেন, অকেশনালি, ডেইলি, অলওয়েজ, হ্যাঁ এটা কি দিচ্ছি, ইউজুয়ালি, জেনারেলি, জেনারেলি, ন্যাচারালি, কোনটাই যদি দেখেন ধরে নেবেন সেটা প্রেজেন্ট টেন্স হবে। এটা হবে প্রেজেন্ট টেন্স। ওকে, এখন দেখেন ইংলিশে কথা বলতে প্রেজেন্ট টেন্স আপনাকে কিভাবে হেল্প করে, কিভাবে হেল্প করে। যেমন আপনি বলছেন আপনি প্রতিদিন ভাত খান, আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন ভাত খাই, তাহলে কি হবে, ভাত- আমি প্রতিদিন ভাত খাই। ওকে, আপনি এটা ইংলিশে লিখবেন এখন, আপনি প্রতিদিন ভাত খান। ইংলিশে আমরা কিভাবে লিখবো, আপনি লিখছেন এভাবে, আই ইট রাইস, কখন খায়, প্রতিদিন খায়, এভরিডে, এভরিডে। ওকে, এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন বা আমি যদি আপনাকে প্রশ্ন করি এভাবে, আপনি কি প্রশ্ন করবেন, ডু ইউ ইট রাইস এভরিডে, hey, do you eat rice every day? Do you eat rice every day? Do you eat rice every day? প্রশ্ন যখনই করবেন একটা অক্সিলারি বানাতে হয়, ডু ডাজ ডিড, ডু ইউ ইট রাইস এভরি ডে, আমি বলি ইয়েস, ওয়াই নট, আই ইট রাইস এভরি ডে। তারপর আপনি বলবেন ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি। যখন আপনি কখনো প্রেজেন্ট টেন্সে কাউকে প্রশ্ন করেন তখন ডু দিয়ে করতে হবে। তুমি কি চা খেতে পছন্দ করো, ডু ইউ লাভ, ডু ইউ, ডু ইউ লাইক টু, ডু ইউ লাইক টু ড্রিঙ্ক টি, টি, কফি। আপনি বলবেন তুমি কি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করো, তাহলে কি ডু ইউ লাইক টু, ডু ইউ লাইক টু প্লে, ডু ইউ লাইক টু প্লে ব্যাডমিন্টন। আপনি এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে যখনই আপনি কোনো কোয়েশ্চেন করবেন সবসময় মনে রাখবেন হয় ডু দিয়ে করবেন, নাহলে ডাজ দিয়ে করবেন। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেন তাহলে আপনি ডাজ ইউজ করবেন। যেমন ডাজ হি কাম এভরিডে, ডাজ হি কাম এভরিডে, ডাজ হি কাম এভরিডে। আমি আপনাদেরকে কিভাবে কোয়েশ্চেন করতে হয় শিখে দিব, বাট এটা ধরে নিচ্ছি যখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে যখন কোনো প্রশ্ন করবেন অক্সিলারি ব্যবহার করবেন ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। ঠিক আছে, যেমন আপনি এভাবে বলতে পারেন, ডাজ রবিন স্যার, ডাজ রবিন, ডাজ রবিন টিচ ইংলিশ। আপনাকে কেউ জিজ্ঞেস করলো উনি কি ইংলিশ পড়ান, ডাজ রবিন ইংলিশ ইংলিশ, তা আপনি বলেন ইয়েস রবিন টিচেস ইংলিশ। আপনি আনসার কি দেবেন, রবিন, রবিন টিচেস ইংলিশ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন থেকে চিন্তা করবেন যখনই আপনি কারোর সাথে ইংলিশে কথা বলতে চান আপনি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানলে আপনি কথা ওর সাথে কথা শুরু করে দিতে পারবেন। যেমন hey, do you like to talk with me? তখন ও বলবে yes, why not? I would like to talk with you. অথবা I like to talk with you. তা আপনি জিজ্ঞেস করবেন আহ, do you love me? আপনি যদি আপনি জিজ্ঞেস do you love me? তুমি কি আমাকে ভালোবাসো? তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন okay, do you like to take some food with me? তাহলে আপনি যদি প্রেজেন্ট টেন্সে এভাবে যদি শিখেন আস্তে আস্তে তাহলে আপনি ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন। তাহলে এটা আপাতত শিখে রাখেন, ডু এবং ডাজ ব্যবহার করে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় কোয়েশ্চেন করবেন। কি ব্যবহার করে, ডু এবং ডাস, ডু এবং ডাস আপনি ব্যবহার করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি প্রশ্ন করতে পারবেন। আবার শিখেন, প্র্যাকটিস করতে হবে, একটু কঠিন মনে হচ্ছে, করতে করতে সহজ হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ একটা খুব ভালো দেশ, তাহলে কি লিখবেন, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তাহলে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করছি আমি, বাংলাদেশ হচ্ছে একটা ভালো দেশ। তারপর লিখবেন বর্তমান সরকারটা অনেক ভালো, the present government, the present government is very good government। আপনি আস্তে আস্তে is very good government। ওকে, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যদি ভেরি গুড
গভর্নমেন্ট। আপনি বলতে চাচ্ছেন ভাই আমি ভালো নেই, তাহলে আই এম নট ওয়েল, আই এম নট ওয়েল, আমি ভালো নেই। এগুলো সব প্রেজেন্ট ডিফিট টেন্স। হ্যাঁ, কেন ভালো নেই? কারণ হচ্ছে যে আমার ওকে পছন্দ না, আমি ওকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম, আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আমি কি ভালোবাসি না? আই ডোন্ট লাইক পলিটিক্স, ভাই আমার রাজনীতি ভালো লাগে না, আই ডোন্ট লাইক পলিটিক্স। আপনি যখন নেগেটিভ সেন্টেন্স বলবেন তখন আই ডোন্ট লাইক পলিটিক্স। তখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, এটা যদি আপনি প্রশ্ন করেন, ডু ইউ লাভ ডু ইউ লাভ পলিটিক্স, এই ডু ইউ লাভ পলিটিক্স, ডু ইউ লাভ পলিটিক্স, ও আনসার কি দিবে? নো ব্রাদার, আই ডোন্ট লাইক পলিটিক্স, নো আই ডোন্ট লাইক পলিটিক্স। তখন আপনি বললেন আমি তোমাকে পছন্দ করি না, আপনি বললেন আমি তোমাকে পছন্দ করি না। এখন ও অবাক হয়ে বললো, কি বলো তুমি? তুমি আমাকে পছন্দ করো না? তুমি আমাকে পছন্দ করো না? ডোন্ট ইউ লাভ মি? ডোন্ট ইউ লাভ মি? তুমি এত বড় কথা বললে? তারপরে মিথ্যা কথা বলেন, ধরো আপনি প্রতিদিন চা খান, আমার বন্ধু বলছে চা খাও, আমি তো চা খাই না। হ্যাঁ, কি তুই চা খাস না? ডোন্ট ইউ লাভ, ডোন্ট ইউ ইট, ডোন্ট ইউ ড্রিঙ্ক টি, ডোন্ট ইউ ড্রিঙ্ক টি, কি বলছো তুমি? ডোন্ট ইউ ড্রিঙ্ক টি, এরকম। হম তাও তুমি বলছে, আপনি বললেন ফাঁকাটি একটা মেরে দিলেন যে আমি হচ্ছে বস, আমি হচ্ছে কিং, আই এম দ্য ওনার অফ দ্য কোম্পানি, আমি হচ্ছে এই কোম্পানির মালিক, আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি। এটা ফাঁকাটি একটা মারি দিলেন। তারপর বন্ধু এসে বলছে, হ্যাঁ নাও বুঝি, কি বলছো তুমি? পাগলনি করো তুমি? তা বলছে আমি না, কই আমি বলি নাই তো, আমি তো এই কথা বলি নাই। তো বলছে কি তুই বলো নাই? হ্যাঁ ডোন্ট তুই বলো নাই? তখন আপনাকে ডোন্ট দিয়ে বলা হবে, তখন আপনাকে বলতে হ্যাভ। এটা আমি একটু পরে শিখাবো। তো আপনি যদি টেন্সের ব্যবহার জানেন, আপনাকে স্পোকেন করতে হবে। আপনি এই টেন্স দিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, লিখতে পারবেন। জাস্ট আমি একটু ফ্লেভার দিলাম হালকা করে। আমি কিন্তু স্পোকেন শেখাচ্ছি বলছি তা না, বাট আপনি যদি এই স্ট্রাকচার গুলো শুধু জানেন, তাহলে আপনি দেখবেন নিজে নিজে ইংলিশে আপনি কথা সেন্টেন্স মেক করতে পারবেন। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কিভাবে দেখালাম? আমরা বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরন্তন সত্য হলে আমরা ব্যবহার করি। ভালো করে দেখেন, চিরন্তন সত্য হলে আমরা ব্যবহার করছি। তারপরে হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করছি খেয়াল করবেন, চিরন্তন সত্য হতে হবে, অভ্যাসগত কাজ হতে হবে, একই কাজকে আমরা বারবার করছি, রিপিটেড অ্যাকশন। ঠিক আছে, তখন আমরা মাথায় রাখবেন এই তিনটা যদি জিনিস আপনি বুঝেন, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। ওকে, আপাতত এতটুকুই জানেন। এরপর আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আপনি একটু আমার সাথে ধৈর্য ধরে দেখেন আমি কি বলাতে চাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। এমনি ছটপট ছটপট করলে হবে না, কোনো কিছু শিখতে হলে সময় দিতে হবে, একটু ওয়েট করতে হবে। ধৈর্য, কোনো জায়গায় আপনাকে একদিনে রাতারাতি, মনে করেন অনেকে চায় বিয়ে করে বাচ্চা হয়ে যাবে আজকে, এই সম্ভব না, অনেকদিন ওয়েট করতে হয়। একটু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, এরকম নাহলে শিখতে পারবেন, একটু ওয়েট করতে হবে। আমি জানি তো আমি আপনারা কি চাচ্ছেন, আমি তো বুঝি। আপনারা চাচ্ছেন একটু ভালো ইংলিশে লিখবেন, ইংলিশে বলবেন, কিন্তু আগের গুলো না জানলে দুম করে পারবেন না তো, একদিনে সম্ভব না তো, একটু ধৈর্য ধরতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যবহারটা শিখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? কোন জায়গায় যদি আপনি ডে বাই ডে দেখেন, ডে বাই ডে, ডে বাই ডে, নাও দেখেন, নাও, এট দিস মোমেন্ট দেখেন, এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, at present, at present, nowadays, nowadays, এরপর হচ্ছে today, হুম, gradually, gradually, এগুলো যদি যে কোনো একটা দেখেন, এখানে যে কোনো যদি আপনি একটা দেখেন, ধরে নিবেন এটা আমরা ব্যবহার করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয় এই মুহূর্তে আমি কি করছি, এই মুহূর্তে, এই মুহূর্তে, at present, at this moment, এই মুহূর্তে আমরা কি করছি, বর্তমানে আমরা কি করছি। হ্যাঁ, চলমান কিছু বোঝাতে, চলমান, চলমান কিছু বোঝাতে আমরা এটা ব্যবহার করি, চলমান কিছু বোঝাতে। হ্যাঁ, চলমান কিছু বোঝাতে আমরা এটা ব্যবহার করি। আর একটা মজার ব্যাপার হচ্ছে ভবিষ্যতে আমরা করতে যাচ্ছি, ভবিষ্যতে আমরা করতে যাচ্ছি, এখনো যাইনি, যাচ্ছি, এরকম কিছু বোঝাতে কিন্তু আমরা কি ইউজ করি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আমি এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন। হ্যাঁ, এই মুহূর্তে, বর্তমানে, চলমান কিছু বোঝাতে। আর এটা বাংলা আপনি কি বুঝবেন, এটা বাংলা বুঝবেন, এটা বাংলা আপনি কি বুঝবেন খেয়াল করেন, ছয় ছ দেখবেন, ছয় ছ, যাচ্ছি, খাচ্ছি, পাচ্ছি, ধরতেছি, আবার ছি, এরকম ধরছি, ধরতেছি, করতেছি, মারতেছি, হ্যাঁ জব করতেছি, তারপর গ্রন্থ পড়ছি,
বই পড়ছি, তারপরে আমি এই যে কোথায় যাচ্ছি, কলেজে যাচ্ছি, এরকম ছয় ছ দেখবেন, বা ছয় ছ যদি দেখেন ধরে নেবেন সেটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে। যেমন আমি বললাম আই এম টিচিং নাও, আমাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি করছেন স্যার, হোয়াট আর ইউ ডুইং নাও, আমি বললাম আই এম টিচিং নাও, আই এম টিচিং নাও। আর দিন দিন বাংলাদেশ উন্নতি হচ্ছে, বাংলাদেশ is developing day by day, বাংলাদেশ is developing day by day, বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে, বাংলাদেশ is developing day by day। তাহলে এটা আমি কন্টিনিউয়াস আমি কেন ব্যবহার করলাম, এই দেখেন ডে বাই ডে, দিন দিন। ছেলেটা আস্তে আস্তে ইংরেজি শিখতেছে, হি ইজ লার্নিং he is learning to speak, he is learning to speak English gradually, gradually মানে কি ধীরে ধীরে, ধাপে ধাপে, ধাপে ধাপে পারছে, আগে পারতো না এখন আস্তে আস্তে পারতেছে, gradually he is he is he is learning to speak English gradually। তবে আমি যদি বলি এরকম at present, at present, at present our women, আমাদের যে women population আছে, our women population, our women population are taking education, তারা পড়াশোনা করছে, taking education। ওকে, আমি যখন পড়া লিখলাম, তাহলে আপনি খেয়াল করেন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করছি, যদি আপনি ডে বাই ডে দেখেন, দিন দিন, নাও দেখেন, at this moment দেখেন, at present দেখেন, nowadays দেখেন, today দেখেন, gradually দেখেন, এবং এই মুহূর্তে কি করছি এটা বুঝান, তারপরে বর্তমানে আমরা কি করছি এটা বুঝান, চলমান কিছু বুঝাতেই আমরা কি ইউজ করছি, বা ভবিষ্যতে কিছু আমরা করতে যাচ্ছি এরকম ইউজ করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমি বললাম আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আমি কিন্তু এখন ঢাকা যাইনি, তাহলে কি হবে, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আই এম গোয়িং টু ঢাকা কখন, টুমরো। এখন আপনাকে কোনো বন্ধু জিজ্ঞেস করলো, এই কিরে তুই নাকি কালকে ঢাকা যাচ্ছিস, আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো, হে আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো, আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো, আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো, হে তুমি কি আসতেছো না, কি রে রবিন তোমাকে আমি নিমন্ত্রণ দিলে তুমি আসতেছো না কেন, আরন্ট ইউ কামিং, এই আরন্ট ইউ কামিং, জিজ্ঞেস করলো আপনাকে জোর করে, আরন্ট ইউ কামিং, এরকম। ওকে, ইজন ইজন হি জয়েনিং উইথ আস, সে কি ক্লাসে জয়েন দিচ্ছে আমাদের সাথে, ইজন হি জয়েনিং, ইজন হি জয়েনিং উইথ আস, ইজন হি জয়েনিং উইথ আস, জয়েনিং বানটা জয়েন, জয়েনিং উইথ আস, সে কি আমাদের সাথে জয়েন হচ্ছে না, ওকে, হেই তুমি তুমি আসতেছো না, বা তুমি কি পড়তেছো না, আরন্ট ইউ স্টাডিং, aren't you studying, aren't you studying। তাহলে জাস্ট যদি আপনি কন্টিনিউয়াসটা পারেন, যদি আপনি কন্টিনিউয়াসটা পারেন সেক্ষেত্রে আপনি ইংলিশে বলতে পারবেন। তাহলে আমি বলছিলাম aren't you studying, yes I'm studying, বলেন আপনি কি রে তুমি ইংলিশ পড়তেছো না, aren't you studying বা aren't you সরি রে, মাঝে মাঝে কথা বলো, ওরা ধরতে পারে না। আচ্ছা হাওবার, আমি জানি এখানে সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত, শুক্রও ব্যস্ত, কিছু করার নাই। হাওবার আপনারা যে ব্যস্ততার মধ্যে শিখার একটা প্রয়াস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা যে কত সুন্দর, একটু যদি আমাকে কেউ ধরতে পারে সে ইংলিশে কথা বলতে হবে, হ্যাঁ বলে দিলাম। আবার তো বললাম এই যে আমি বললাম এই যে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশ কি ভালো দিকে যাচ্ছে না কি মনে হয়, ইজন্ট ইজন্ট বাংলাদেশ, ইজন্ট বাংলাদেশ, তাহলে কি হবে, ইজন্ট বাংলাদেশ ডেভেলপিং, ইজন্ট ইজন্ট বাংলাদেশ ডেভেলপিং, ইজন্ট বাংলাদেশ ডেভেলপিং, তাহলে আনসার কি হবে, ইয়েস বাংলাদেশ ইজ ডেভেলপিং। তাহলে যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তখন আপনি এভাবে প্রশ্ন করতে পারবেন। যেমন আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন I am going to open a shop next month,
নেক্সট মান্থ, এইটা টাইম শেষ হয়ে যাবে, নেক্সট মান্থ। ওকে, আই এম গোয়িং টু ওপেন এ শপ নেক্সট মান্থ। আচ্ছা আমি বলি, আমাদের যে পার্সোনাল জুম অ্যাকাউন্টটা আছে ওটা একটু সমস্যা হয়েছিল, তো আমি আমার পার্সোনাল জুম অ্যাকাউন্ট থেকে আমি দিয়েছি, যদি কখনো বাই চান্স কেটে যায় আপনারা আমাদের জুম অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো, এটা ঠিক গেছে, ওটা জয়েন দেবে যদি বাই চান্স চলে যায়, ঠিক আছে। ওকে, আই এম গোয়িং টু ওপেন এ শপ নেক্সট মান্থ। দেখেন মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখনো শপ খুলি নাই, কখন খুলবো? নেক্সট মান্থ। তাহলে এরকম বুঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আই এম গোয়িং, আই এম গোয়িং, যেমন বলছে একজন আমার বন্ধু আমাকে বললো, বন্ধু আমি তো আগামী মাসে বিয়ে করবো, আই এম গোয়িং টু ম্যারি, আই এম গোয়িং টু ম্যারি নেক্সট মান্থ, আই এম গোয়িং টু ম্যারি নেক্সট মান্থ, আই এম গোয়িং টু ম্যারি নেক্সট মান্থ। তাহলে খেয়াল করে দেখেন তো একটু করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করবেন? যদি কোথাও আপনি ডে বাই ডে দেখেন, ডে বাই ডে, কোথাও যদি আপনি নাও দেখেন, অ্যাট দিস মোমেন্ট দেখেন, অ্যাট প্রেজেন্ট দেখেন, নাও এ ডেজ দেখেন, টুডে দেখেন, গ্রাজুয়ালি দেখেন, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন। আর এই মুহূর্তে আপনি কি করছেন, বর্তমানে কি অবস্থা, কি পরিস্থিতি চলছে, হ্যাঁ, তখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন। আর করতে যাচ্ছি, ভবিষ্যতে করবেন, এরকম নিয়ার ফিউচার বোঝাতে আমরা, ভবিষ্যতে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। তার উপর আবার ছয় ছয় যদি দেখেন, কোন জায়গায় যদি ছয় ছয়, যাচ্ছি, পাচ্ছি, খাচ্ছি, দৌড়ছি, পড়ছি, মারছি, মরছি, এরকম ছয় ছয় সবগুলো কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনি কি ইউজ করবেন? এখানে প্রশ্নতে, প্রশ্নতে ওই কন্টিনিউয়াস এম ইজ আর ব্যবহার করবেন। এম ইজ আর আপনারা যা জানি, আমরা তো জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, এম ইজ আর ভবিষ্যতে আইএনজি। যেমন আমি আপনার প্রশ্ন হচ্ছি, এই তুমি কি আগামীকাল কলেজে যাবা, কলেজে যাচ্ছ? আর ইউ গোয়িং টু কলেজ টুমরো? আর ইউ গোয়িং টু কলেজ? আর ইউ গোয়িং টু কলেজ টুমরো? আর ইউ গোয়িং টু কলেজ? যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন আটটা সামনে নিয়ে আসবেন, আর ইউ গোয়িং টু কলেজ টুমরো? ইয়েস ইয়েস আই এম গোয়িং টু কলেজ টুমরো। অথবা আপনি যদি নেগেটিভলি জিজ্ঞেস করেন, "এই, তুমি কি যাচ্ছ না? আরন্ট ইউ গোয়িং? আরন্ট ইউ গোয়িং? Hey, aren't you going? Aren't you going to college tomorrow?" You say, "Wow, yes, I'm not going." No, no, I'm not going. কেন? কেন যাচ্ছে না? Why aren't you going? Why aren't you going? ও জিজ্ঞেস করলো, "Why aren't you going?" ও বলে যে, "I'm sick. I'm sick. That because I'm sick." তো আপনি যদি am is আর যদি প্রশ্ন করেন, যেমন যেমন আপনি জিজ্ঞেস করেন যে, "Are you uh, reading newspaper now?" ও কি বললো? ও তো দিছে, "No, I am not reading newspaper." ও যে, "I am playing game. I am playing cricket. No, I am playing cricket." তাহলে বর্তমানে কি বোঝাতে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা ব্যবহার করি। আর আপনি যখন প্রশ্ন করবেন শুরুতেই am is আর গুলো সামনে নিয়ে আসবেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওটা ব্যবহার করতে পারবেন। এখন যেটা পড়াবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করি প্রতিদিন কথাবার্তায়। আমাদের ব্যক্তিগত লাইফে আমরা যে টেন্সটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইউজ টেন্সেস ইন আওয়ার লাইফ, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন কিভাবে এটা ব্যবহার করেন প্রেজেন্ট পারফেক্ট, ভালো করে দেখবেন। আমরা কোনো কাজ শেষ করেছি, কোনো কাজ শেষ করে ফেলছি, অলরেডি শেষ করেছি, ভালো করে বুঝবেন। আমরা কোনো কাজ শেষ করেছি, কিন্তু মজার ব্যাপার, কিন্তু কিন্তু করে অর্থাৎ কোনো কাজ আমরা শেষ করে ফেলছি, কিন্তু কখন করেছি বলি নাই, কখন করেছি বলবো না, কখন করেছি বলা থাকবে না, কখন করেছি বলা থাকবে না, অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে না, সময়ের উল্লেখ থাকবে না, কোনো সময়ের উল্লেখ থাকবে না। সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আপনি বললেন আমি ভাত খেয়েছি, I have eaten rice. I have eaten rice. আমি ভাত খেয়েছি। আপনি বললেন আমি হোম টাস্ক করেছি, I have done my home tasks. I have done my home task. I have done my home task. আমি আমার হোম টাস্ক করেছি। আপনি বললেন আমি তুমি ঘোষণা দিয়ে দিছে, আমি তো দিলাম না।
Okay. So thank you for joining এবং একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে ইন্টারেস্টেড আমার খুব ভালো লাগছে স্পেশালি রাহুল চৌধুরী তারপর হচ্ছে আমাদের সৌরভ সেন শান্ত জয়দা ঈশ্বরচন্দ্র সবাইকে থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। তো আমি আশা করছি আপনারা যদি এভাবে কন্টিনিউ করেন আশা করছি আমরা ভালো কিছু শিখতে পারবো আর কি। একটু বিশ্বাস রাখতে হবে, একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আবার তাহলে যেখানে শুরু করেছিলাম শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি। ওকে, তাহলে আমরা বলছিলাম ফার্স্ট, আমার স্লাইড দেখা যাচ্ছে তো? ওকে, স্লাইড দেখা যায়? কেউ একজন আমাকে কমেন্ট করে জানাবেন স্লাইড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, বায়জিৎকে থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যে আবার বলছি আমি আমি একটা কাজ করে ফেলেছি অলরেডি, আমি করে ফেলছি, আমি করছি, আমি একটা কাজ করেছি, আমি একটা কাজ করেছি এবং কখন করেছি সেটা আমি বলবো না, তখন সেটা নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আপনি বললেন আমি ভাত খেয়েছি, কিন্তু আপনি বলেন নাই কিন্তু আপনি ভাত কখন খেয়েছেন। আপনি বললেন আপনি হোম টাচ করেছেন, কিন্তু আপনি বলেন না আপনি কখন হোম টাচ করেছেন। আপনি বলেছেন আপনি জিপিএ 5 পেয়েছেন, আই হ্যাভ গট জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5, কিন্তু আপনি বলেন নাই আপনি কখন জিপিএ 5 পেয়েছেন। সেজন্য কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আই এম জিপিএ 5, সবাইকে জিজ্ঞেস করেছিল তুমি বলো তো আমি জিপিএ 5 পেয়েছি, এটা ইংলিশ কি হবে, কেউ পারে নাই। সবাই বলছে আই এম জিপিএ 5, কেউ বলছে আই গট জিপিএ 5, কেউ বলছে আই গিভ গেট জিপিএ 5। তাহলে এটা কিভাবে বুঝলাম আই হ্যাভ গট জিপিএ 5 হবে? একটা কাজ হয়েছে, এটা করে ফেলছি আমরা, কিন্তু কখন হয়েছে, কখন হয়েছে সে টাইমটা বলা থাকবে না, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি বললাম বাংলাদেশ জিতে গেল, বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ, বাংলাদেশ জিতে গেছে, তাহলে কি হবে? বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। ওকে, আমি বললাম বাংলাদেশ, বাংলাদেশ ভালো করেছে, বাংলাদেশ হ্যাজ ডান ওয়েল, হ্যাজ ডান ওয়েল, খুব ভালো করেছে, কখন করেছে আমি বলছি না, তখন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন প্রত্যেক দিন আমরা যে কাজটা করছি, যেমন ভালো করে দেখবেন যে ওয়ার্ডের শেষে কি থাকবে, যে ওয়ার্ডের শেষে করেছি, করেছি, ধরেছি, ধরেছি, তারপর করেছি, ধরেছি, পড়েছি, মেরেছি, এরকম ছি 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 থাকবে, সবগুলো কাজ করে ফেলছি। হুম, তখন সেক্ষেত্রে আপনি পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টাইমটা আপনি বলবেন না, অর্থাৎ টাইম বলা থাকবে না, টাইম বলা থাকবে না। যেমন সম্প্রতি একটা চোর আমাদের বাড়িতে চুরি করছে, তাহলে কি হবে? a thief, a thief has stolen everything, has stolen everything from our house, everything কোত্থেকে চুরি করছে? আমাদের বাসা থেকে, from our house। কিন্তু আমি বলি নাই কখন চুরি করছে, তাহলে a thief এখানে সাবজেক্ট, has stolen এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সবসময় মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি ব্যবহার করবেন শুধুমাত্র তখনই যখন সময়ের উল্লেখ থাকবে না। আরেকটা মজার ব্যাপার আছে, যদি সেখানে কিছু জিনিস থাকে, আমি বলে দিচ্ছি সেগুলো কি কি জিনিস থাকতে হবে। সেখানে জাস্ট থাকবে, জাস্ট, জাস্ট নাও থাকবে, জাস্ট নাও, অলরেডি থাকবে, অলরেডি, ইয়েট থাকবে, রিসেন্টলি থাকবে, রিসেন্টলি, লেটলি থাকবে, লেটলি। এরকম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো যদি যে কোনো একটা আপনি দেখেন, এগুলো যে কোনো একটা আপনি দেখেন, তাহলে ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলো থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যদি এগুলো যে কোনো একটা থাকে। যেমন আমি তোমার চিঠিতে এই মাত্র পেলাম, তাহলে কি হবে? আই হ্যাভ গট ইউর, অথবা আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আই হ্যাভ রিসিভড ইউর লেটার, ইউর লেটার জাস্ট নাও, জাস্ট
নাও, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এই মাত্র পেয়েছি। হ্যাঁ, সম্প্রতি সম্প্রতি আমাদের ব্যাংক ডাকাতি হয়েছে, তাহলে কি হবে? উই হ্যাভ ফেস we have faced a great challenge recently, কখন? recently, এবং সেটা কি? and that is bank robbery, ডাকাতি। ঠিক আছে, সো এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি প্রশ্ন করব, প্রশ্ন, তাহলে আপনি যখন প্রশ্ন করবেন হ্যাভ দিয়ে প্রশ্ন করবেন, যেহেতু এটা পারফেক্ট টেন্স, তখন আপনি কি লিখবেন? hey have you done the work, তুমি কি কাজটি করেছো? have you done the work, প্রশ্ন করলেন, ওই আনসার কি দিবে? যদি করলে yes I have done the work, আপনি জিজ্ঞেস করলেন তাকে তুমি কি ভাত খেয়েছো? have you eaten rice, বা have you taken your meal, তুমি তোমার মিল খেয়েছো, ভাত খেয়েছো? ও আনসার দিবে no sir I have not eaten still because my mother is out of the home, when he will come then I will eat my lunch or my dinner, my supper, যেটা দিলাম। আপনি জিজ্ঞেস করলেন এই তুমি হোম টাস্ক কেন করো নাই? why haven't you why haven't you done your home task, তাহলে কেন যাও নাই, খাও নাই, করো নাই, পড়ো নাই, ধরো নাই, মারো নাই, এরকম যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে এটা পারফেক্ট টেন্স। যেমন আমি আরেকটা একটা एग्जांपल দিচ্ছি, এটা না জানলে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে আপনার কষ্ট হয়ে যাবে। আপনি যে ইংলিশে কারোর সাথে কথা বলবেন এইগুলো আপনাকে জানতে হবে। যেমন হ্যাভ ইউ এভার, আপনি একটা বিদেশির সাথে কথা বলছেন, ওকে আপনি জিজ্ঞেস করেন আপনি কখন কক্সবাজার গিয়েছেন? হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, আপনি কি কখনো গিয়েছেন? ও বলবে নেভার, I have never visited Cox's Bazar because I am from a foreign country. I don't have any idea about Cox's Bazar, but if you help me then I will go there. আপনি জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি কখনো এই বইটা দেখেছো বা পড়েছো? Have you seen this movie, তুমি কি এই মুভিটা দেখেছো? Have you seen this movie, তুমি কি এই মুভিটা দেখেছো? আপনি কি বলবেন? আপনি যদি দেখেন বলবেন yes I have seen this movie। আপনি জিজ্ঞেস করলেন যে তুমি কি ওকে হেল্প করেছিলা, হেল্প করেছো? হ্যাভ ইউ হেল্পড হার, তুমি কি ওকে হেল্প করেছো? আমি বলছি yes I have helped her। তুমি কি ওকে মেরেছো? হ্যাভ ইউ বিটেন হিম, তুমি কি ওকে মেরেছো? ও আনসার দিবে নো I have not beaten him। আচ্ছা তুমি কি আমার ঘড়িটা চুরি করেছো? হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ স্টোলেন মাই ওয়াচ, Have you stolen my watch? Have you stolen my watch? ও বলছে no I have not stolen your watch। ও বলছে have you finished your assignment? Have you finished your assignment? ও বলছে no I have not finished my assignment। ওকে, আপনি এভাবে পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি সবচেয়ে। আপনি বলেন যে আমি স্যার আমি এত পেয়েছি, I have got 3.84 in my second semester। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কোচিং এ ভর্তি হয়েছি, I have admitted in a coaching। আপনি বললেন আমি একটা বই কিনেছি, I have bought a book, I have bought a book, I have bought a book। ঠিক আছে, I have bought a book। বুঝতে পারছেন? আচ্ছা আমি যে পড়াচ্ছি আপনারা তো কিছু বলছেন না, একজন আমাকে একটা কমেন্ট করে জানান তো তারা বুঝতে পারছেন কিনা। আমি বলে বলে চলে যাচ্ছি, মাঝে মাঝে একটু আমাকে রিপ্লাই দিবেন বুঝতে পারছেন কিনা, একটু কমেন্টে জানতো তোলা যাচ্ছে কিনা, ধরতে পারছেন? হ্যালো থ্যাংক ইউ ফর কমেন্টিং। এখানে লজ্জার কিছু নাই, আমি আপনাদের সাথে একদম ফ্র্যাঙ্কলি পড়াবো, সবাই লাগুক সমস্যা নাই, আমি কমার্শিয়াল এখানে পড়াচ্ছি না। এখানে 100-500 স্টুডেন্ট নাই, আমি শুরু করেছি যে আমি চিন্তা করেছি এটা থেকে ভালো করে আমি পড়াবো, একবারে পারফেক্ট বানাবো। থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। না বুঝে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রিভিউ করার জন্য। আচ্ছা যাচ্ছি, আমি ভাত খাই, I eat rice। পার্থক্য দেখবেন, প্রশ্ন করলে কি হবে? ডু আই ইট রাইস। আমি নিজেকে প্রশ্ন করলে ডু আই ইট রাইস। আপনার যদি কেউ প্রশ্ন করে ডু ইউ ইট রাইস,
ডু ইউ ইট রাইস, তুমি কি, আপনি আরেকজনকে প্রশ্ন করছেন ডু ইউ ইট রাইস, আপনি বললেন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস নাও, বর্তমানে আপনি ভাত খাচ্ছেন। তো আপনাকে আপনাকে কেউ প্রশ্ন করলো, sorry, এখানে হচ্ছে আই ইট রাইস, আপনাকে কেউ প্রশ্ন করলো, আপনি বললেন এম আই, আপনি নিজেকে নিজে প্রশ্ন করলেন এম আই ইটিং রাইস, এম আই ইটিং রাইস। তো আপনাকে কেউ প্রশ্ন করলো যে আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, আর ইউ ইটিং রাইস। আচ্ছা, এটা কন্টিনিউয়াস টেন্স। এবার পারফেক্ট টেন্স দেখেন, পারফেক্ট, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন, ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এবার যদি আপনি নিজেকে প্রশ্ন করেন হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। আবার বললেন, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস। তাহলে আপনি ধারণাগুলো দেখেন, আমি ভাত খাই, এটা খাচ্ছি, পার্থক্য করে দেখবেন, এটা খেয়েছি। তাহলে শব্দগুলো দেখবেন, একসাথে খাই, পাই, তারপরে হয়, ওই সব সত্য কথা যদি হয় এগুলো ইউজ হয়। আর ছয় ছ দেখলে ছয় ছ কন্টিনিউয়াস। আর ছি, পড়েছি, করেছি, দৌড়েছি, মেরেছি, তারপরে এটা করেছি, এটা ধরেছি, এরকম যদি ছি 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 হয় সব। অথবা যে ছে, জিতে গেছে, করেছে, মেরেছে, ধরেছে, চে 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 চে, তাহলে আপনাকে, যেহেতু আমরা বাঙালি, বাংলা দিয়ে শিখাটা সহজ, তখন আপনি এভাবে লিখতে পারবেন। দেখেন, আমি এখন মোটে তিনটা পড়াইছি, এই তিনটা দিয়ে আমি কিভাবে একটা ইংলিশে গল্প লিখতেছি আপনারা দেখেন। আমি কিভাবে গল্পটা লিখছি একটু করে খেয়াল করে দেখেন। আমি একটা গল্প লিখছি আপনাদের সাথে। গল্পটা হচ্ছে এরকম, রাহুল একটা ভালো ছেলে, রাহুল ইজ এ গুড বয়, রাহুল ইজ এ কেমন ছেলে, ভালো ছেলে, গুড বয়। তার দুইটা ভাই আছে, হি হ্যাজ টু ব্রাদার্স, সত্য কথা, সে সত্য কথা। সে পড়াশোনায় খুব ভালো, সি, আচ্ছা শীতে আবার যেটা ছেলে, হি, হি ইজ ভেরি, ইজ ভেরি স্টাডিয়াস, খুব ভালো পড়াশোনা করবে, স্টাডিয়াস, হ্যাঁ। বর্তমানে সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। at present at present he is studying in ইন্টার সেকেন্ড ইয়ার, কোথায় পড়ছে, সেকেন্ড ইয়ার, ঠিক আছে। বর্তমানে নাও, নাও he is doing a English class with Robin sir, English class with Robin sir। তারপরে বললো সে রবিন স্যারের সব হোম টাস্ক করেছে, he has done, he has done all his he has done all his homework, he has done all his homework। সে একটু আগে নাস্তা গিয়েছে, he has he has taken he has taken he has taken he has taken his lunch, he has taken his lunch just now, just now। তাহলে জাস্ট সি, আমি একটু চেষ্টা করেছি আমাদের যে টেন্স গুলো আছে, 12টা টেন্স, সেই টেন্স গুলো আমি জাস্ট কিভাবে ব্যবহার করছি, না তিনটে টেন্স আমি যে পড়েছি কিভাবে ব্যবহার করছি, তা আপনারা চিন্তা করবেন যে কিভাবে সেন্টেন্স করা যায়। এই যে আপনারা লিখতে পারেন না, আমি আরো দেখাবো, আমি কিন্তু এখন তো জাস্ট শুরু করলাম, মোটে এতদিন আমি বেসিক পড়িয়েছি, এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি আস্তে আস্তে প্র্যাকটিক্যালি লিখবেন। আমি শিখাবো কিভাবে সেন্টেন্স বানাইতে হয়, একটা সেন্টেন্স স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, আমি চিনাবো আপনাদেরকে। এখানে আবার অনেকে মানে বলছে এক্সটেনশন মানে কি, আবার কমপ্লিমেন্ট মানে কি, মানে অনেকে হজবরল হয়ে যায়, এগুলো ডিটেলস আমি পড়াবো। জাস্ট আমি স্যাম্পল দেখালাম। শুধু টেন্স যদি আপনি পারেন, শুধু টেন্স যদি আপনি পারেন, অনলি টেন্স পরেও কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন।
শুধু টেন্স পেরে আর ওয়ার্ড জানলে আপনি নিজে নিজে ইংলিশে লিখতে পারবেন, ঠিক আছে? তো আমি এবার আরেকটা টেন্স আছে, এটা শেষ করাই। আজকে মোটামুটি প্রেজেন্টটা একটু শেষ করাই। প্রেজেন্ট, এটা খুব সুন্দর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু বাসায় চর্চা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার কাছে পড়লে হবে না, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, ওয়ার্ড গুলো আপনাকে জানতে হবে। যেমন সে আমার মাথায় পানি ঢালছে। আপনি লিখতে যাচ্ছেন পানি ঢালা, আপনি পানি ঢালা ইংলিশ লিখবেন। এখন পানি ঢালা ইংলিশ কি রে বাবা বাবা? আপনি যদি না জানেন তাহলে লিখবেন কিভাবে? পানি ঢালা ইংলিশ হচ্ছে পাওয়ার, POUR। পর্দাটা টেনে দাও। পর্দা ইংলিশ কি? পর্দা। পর্দা ইংলিশ হচ্ছে কার্টেইন। কার্টেইন। টেনে দেওয়া ইংলিশ কি? টেনে দাও। টেনে দাও। টেনে দাও। টেনে দেওয়া ইংলিশ কি? পুল। 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 পুলটা টানা। তারপরে হচ্ছে বাজার থেকে একটু সবজি নিয়ে আসো। গিয়ে নিয়ে আসাকে ইংলিশ হলো প্যাচ। PATCH, প্যাচ হতে গিয়ে নিয়ে আসা কোনো কিছু, প্যাচ। অথবা কিনে নিয়ে আসেন, বাই। তাহলে আপনাকে অর্থগুলো জানতে হবে। যেমন আমি একবার একটা প্যারাগ্রাফ লিখছিলাম যে চাকাটা নষ্ট হয়ে গেছে। এখন আমি চাকা ইংলিশ জানি না। চাকা ইংলিশ কি? হুইল। নষ্ট হয়ে যাওয়া ইংলিশ কি? ড্যামেজ। ড্যামেজ। ঠিক আছে? একদম খাঁটি মধু, খাঁটি ইংলিশ কি? খাঁটি। খাঁটি, অরিজিনাল। অরিজিনাল, একদম খাঁটি, রিয়েল, অ্যাকচুয়াল। এটা তো আমাদের পথে বড় একটা বাধা। বাধা ইংলিশ কি? বাধা ইংলিশ হচ্ছে অবস্টাকল। 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 ব্যারিয়ার। ব্যারিয়ার, বাধা। ঠিক আছে? তা আমি যেটা রিকোয়েস্ট করব, একটু একটু ইংলিশ চর্চা করতে হবে, ইংলিশ শব্দগুলো একটু জানতে হবে। যেমন আমি প্রতিদিন ডেইলি স্টার করি। প্রথম প্রথম যখন আমি ডেইলি স্টার করতাম তখন আমি ওদের যে কঠিন, করতে কষ্ট হতো। প্রথম প্রথম যখন আমার ইংলিশ শিখার শখ হয়েছে, আর আমি কিন্তু চেষ্টা করতাম ইংলিশ CNN, BBC, তারপরে বাংলাদেশের যে 10টা সংবাদ ইংলিশ, এগুলো শোনার চেষ্টা করতাম। তো ইংলিশ বই পড়তাম। তো বাই দ্য গ্রেস অফ মাইটি, আমার প্রচেষ্টার ফলে এখন আমি মোটামুটি যতগুলো বই পড়ি সব ইংলিশে পড়ি, পড়াই ইংলিশ, শুনি ইংলিশ, বলি ইংলিশ। সেই জন্য একটু এটা নিয়ে একটা ফ্যাসিনেশন থাকতে হবে শিখার প্রতি, তাহলে আপনি পারবেন। এরকম না যে দুই একটা কোর্স করে আপনি ইংলিশ শিখে ফেলতে পারবেন, এরকম না। আমি আপনাকে হেল্প করতে পারি, মানে আপনাকে রেগুলার যে আপনি ইংলিশে পোস্ট দিবেন, চেষ্টা করবেন ফেসবুকে পোস্ট গুলো ভুল হোক। প্রথম প্রথম অনেকে হাসে। যেমন আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন আমি ইংলিশে কথা বলতাম, বলতো এই হ্যালো হাই গুড মর্নিং হোয়াটসঅ্যাপ। আর আমার বান্ধবীরা বলতো এই বেশি পণ্ডিত, ইংলিশে কথা বলা আবার মানে আমাকে ওরা নাকামি করতো, মুখ ব্যাঙাতো অনেকে। কিন্তু দেখা যাচ্ছে 2 মাস পরে, 1 মাস পরে এরা নিজেরা ইংলিশে কথা বলছে, আমার সাথে ভালো বন্ধু হয়ে গেছে। কারণ ওরা দেখতেছে ইউনিভার্সিটিতে সব ইংলিশে, বলতে হবে ইংলিশে, লিখতে হবে ইংলিশে, শুনতে হবে ইংলিশে, সব ইংলিশে। কেন? তো সেজন্য ইংলিশ আপনাকে, এই যে আমার একটা বান্ধবী কিছুদিন আগে আমাকে নক দিছে, সে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার সে। তো ও বলছে রবিন দেখো আমি মাস্টার শেষ করেছি, বাট অ্যাকচুয়ালি আমি সত্য কথা কি ইংলিশে এত বেশি স্মার্ট না। তুমি একটা আমাকে বায়ো লিখে দাও। বায়ো, বায়ো, বায়ো মানে হচ্ছে ওর যে অ্যাকাউন্ট আছে ফ্রিল্যান্সিং, বিদেশিরা যাতে ওই বায়োটা পরে ওর লেখার প্রতি আকৃষ্ট হয়ে ওর কাছে অর্ডার দেয়। জাস্ট সে মাস্টার্স করেছে, বাট সে 2-3টা লাইন ইংলিশে লিখবে, সে লিখতে পারছে না। আমি সে স্বীকার করছে সেটা। কেন? অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে প্র্যাকটিস করি না আমরা। আর আমার প্রতি ইংলিশ শেখার প্রতি যেভাবে আমরা আগ্রহ দেখাই, কিন্তু বাস্তবে সেটা আমরা করি না। তো কথা শুনতে হবে, একটু ওয়ার্ড গুলো লিখতে হবে। আমি যেটা করি আমার স্টুডেন্টদেরকে অল্প 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 করে ওয়ার্ড দিয়ে দিই, এরা প্রতিদিন শিখে। আমি আপনাদের দেখাচ্ছি। যেমন ডেস্টিনি, এটা একটা শব্দ। ডেস্টিনি শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। তো ভাগ্য, এটা সিনোনিম যদি আমি আপনাকে কয়েকটা বলতে বলি, আপনাকে জানতে হবে। ডেস্টিনি সিনোনিম কি হইতে পারে? লট, LOT, লট মানে ভাগ্য। ফরচুন, ফরচুন তো ভাগ্য। তারপর তারপর হচ্ছে কপাল বলে আর কি, ভাগ্য মানে কপাল। আবার কি হইতে পারে? লট, ফরচুন, ডেস্টিনি, ফেট, FATE, ফেট তো ভাগ্য। বললাম এটা সবার জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলক ইংলিশ কি? কম্পালসরি। কম্পালসরি, বাধ্যতামূলক। এটা সিনোনিম কি? ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি। এটা আরেকটা সিনোনিম কি? অব্লিগেটরি। 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 আমি বললাম এটা বিপরীত কি হবে? অপশনাল। অপশনাল মানে কি? ঐচ্ছিক। অপশনাল বাংলা কি? ঐচ্ছিক। আমরা ছোটবেলায় পড়েছিলাম ঐচ্ছিক বিষয়। এটা আমাদের ঐচ্ছিক, বায়োলজি আমাদের ঐচ্ছিক, আমার ইকোনমিক্স ঐচ্ছিক ছিল। তাহলে এটা কম্পালসারি মানে বাধ্যতামূলক, সবার জন্য যাওয়া বাধ্যতামূলক।
ও বলছে আমাকে যেতে হবে না, তোমার যাওয়াটা অপশন আছে, তুমি চাইলে যেতেও পারো নাও যেতে পারো। তাই আপনি এরকম শব্দগুলো যত বেশি, যেমন ও বলছে তুমি একটা ভাই অপটিমিস্টিক ছেলে। অপটিমিস্টিক কত সুন্দর একটা শব্দ, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি? আশাবাদী। অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। এটা বিপরীত কি হবে? পেসিমিস্টিক। পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে কি? যে সবসময় নেগেটিভ দেখে, এটা করে নৈরাশ্যবাদী, নেগেটিভ, নৈরাশ্যবাদী। তাহলে এরকম আপনি যত শব্দ পারবেন তত আপনার ইংলিশে লিখতে বলতে আপনাকে বেশি হেল্প করবে। যেমন যে খুব, আমি ওদের শিখেছিলাম ওদেরকে একটু করে, এয়ার, ইয়ার থেকে ওরা বানাইছে হিয়ার, চুজ। এরপরে হিয়ার থেকে বানাইছে চেয়ার, এয়ার, হিয়ার, চেয়ার। আর একটা ইল, ইল থেকে ওরা বানাইছে হিল, আর পাহাড়, হিল থেকে বানাইছে চিল। এরপরে ওয়ান, ওয়ান থেকে ওরা বানাইছে টোন, টোন থেকে ওরা বানাইছে স্টোন। সবগুলো কিন্তু অর্থ আছে দেখেন। ওরা বানাইছে এবল, এরপরে বানাইছে টেবল, এরপরে বানাইছে স্টেবল। এরপর ওরা বলছে অ্যাট, এরপর হচ্ছে হ্যাট, সেখান থেকে ওরা বানাইছে চ্যাট। সবগুলো একটা থেকে বানাইছে আর কি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল দিই। যেমন বোরাস, বোরাস শব্দের অর্থ হচ্ছে খাদক। বোরাস এটা বাংলা হচ্ছে খাদক। যারা ভাত খায় বা খায় তাদেরকে ইংলিশে বলে খাদক। তো যারা সবকিছু খায় এদেরকে ইংলিশে বলে অমনিভোরাস। অমনিভোরাস মানে কি? ওরা আকাশে যা উড়ে, বিমান ছাড়া সব খায়, আর পানিতে জাহাজ ছাড়া যা আছে সব খায়, ওদেরকে বলে অমনিভোরাস। এরপরে যারা মাংস খায় তাদেরকে বলে কার্নিভোরাস। যেমন বাঘ, তারপর সিংহ, এদেরকে বলে কার্নিভোরাস। এরপরে যারা শুধু তৃণ খায় এদেরকে বলে হার্বিভোরাস। হার্বিভোরাস। ওকে, তাহলে বোরাস শব্দের অর্থ যেহেতু খাদক, এই বোরাসটা যদি আপনি জানেন তাহলে আপনি অমনি দিয়ে সর্বভুক, কারণে দিয়ে মাংসাশী, হার্বি দিয়ে তৃণভোজী, গরু ছাগল, এদেরকে বলা হার্বি বোরাস। তো আপনাকে এইভাবে আস্তে আস্তে ওয়ার্ড গুলোকে আয়ত্তে নিয়ে আসতে হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন। আপনারা যখন হাই ক্লাস ইংলিশ পড়বেন, মানে যখন একটু হাই ক্লাস ইংলিশে পড়বেন, ওরা ইংলিশে পুলিশ বলে না, ওরা ইংলিশে পুলিশকে বলে কাফ, সিওপি, কাফ। কাফ মানে পুলিশ। ওরা ইংলিশে ট্রাফিক জ্যাম বলে না। আপনি যে বলেন ট্রাফিক জ্যাম, ওরা ট্রাফিক জ্যাম বলে না, ওরা বলে, ওরা বলে টেইল ব্যাক। টেইল ব্যাক এটা বাংলা হচ্ছে জ্যাম। এই যে কিছুদিন আগে দাবানল হলো, দাবানল ইংলিশ কি? ওয়াইল্ড ফায়ার, ওয়াইল্ড ফায়ার। হম। তারপরে জঙ্গি, জঙ্গি ইংলিশ কি? জঙ্গি। মিলিট্যান্ট, মিলিট্যান্ট তো জঙ্গি। টেরোরিস্ট তো সন্ত্রাসী, টেরোরিস্ট, টেরোরিস্ট। অ্যালিজ, অ্যালিজ করা, অ্যালিজ মানে অভিযোগ। ঠিক আছে, তারপরে কাউকে দোষী সাব্যস্ত করা, অ্যাকিউজ, অ্যাকিউজ করা কাউকে। যত আপনি এরকম ওয়ার্ড জানবেন তত আপনি লিখতে পারবেন, তত আপনি বলতে পারবেন। তো আমি বলবো যে গ্রামার তো ইস ওকে, গ্রামার আমরা শিখবো, প্লাস পাশাপাশি চেষ্টা করবেন ওয়ার্ড শেখার জন্য। আপনারা যদি রাজি থাকেন, আমি কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমি আমার স্টুডেন্টকে পড়াই, টিউশন টেস্ট যারা দিচ্ছে, অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড গুলো আছে। আমি দেখি 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখে লিখে দিব, আর একটু কষ্ট করে লিখতে হবে, এই ওয়ার্ড গুলো জানতে হবে। যত জানবেন তত আপনি ইংলিশে লিখতে সুবিধা, বলতে সুবিধা। যেমন অনেকে ব্যাংক জব পরীক্ষা দিবে, আমাকে জিজ্ঞেস করছে স্যার আমি ব্যাংক জব পরীক্ষা দিব, একটা ফোকাস রাইটিং এ 35 মার্ক, আমি লিখতে পারছি না। আমার একটা ছাত্র খুব ভালো লাগছে, কিছুদিন আগে আইএলটিএস দিছে এবং কিছু পারে না, ডিপ্লোমা পড়েছে সে, মানে সিপিআই থেকে ডিপ্লোমা পড়েছে, ডিপ্লোমা, ডিপ্লোমা পড়েছে সে, ডিপ্লোমা, ডিপ্লোমা এরা ইংলিশ পড়ে না, এরা কিছু পারে না ইংলিশে। এসএসসি পরে ডিপ্লোমা করে, তো কোনো ইংলিশ নেই সেখানে। সে আইএলটিএস এ কিছু না পড়ে ভালো করে শুধু আমার কথা শুনেছে, 6 পয়েন্ট পেয়েছে, 6 পয়েন্ট পেয়েছে সে। সে এখন ইউরোপ কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছে, সে ইউরোপে চলে যাবে। 6 পয়েন্ট পেয়ে প্রথমবারে 6 পয়েন্ট। কিছু পড়ে না, ভালো করে পড়ে না, কিন্তু ভালো করে পড়লে 7.5 পেয়ে ফেলতো। সহজ, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর ধ্যান জ্ঞান থাকতে হবে। আচ্ছা আমি এটা শেষ করি, আমাদের আরেকটা টেন্স বাকি আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তাহলে আমরা এটা বলেছিলাম একটা কাজ অনেক আগে শুরু হয়েছে, একটা কাজ অনেক আগে শুরু হয়ে অনেক আগে শুরু হয়েছে, অনেক আগে শুরু হয়ে এখনো চলছে, স্টিল গোয়িং অন, এখনো কিন্তু চলছে, এরকম যদি বুঝায় তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। একটা কাজ শুরু হয়েছে অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা চেনার জন্য দুইটা সূত্র থাকে, একটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর। একটা সিন্স আর একটা হচ্ছে ফর। এই দুইটা যদি থাকে, কোন সেন্টেন্স যদি আপনি সিন্স দেখেন অথবা ফর দেখেন, তাহলে ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স এবং ফর, সিন্স এবং ফর, এই দুইটা যদি আপনি যে কোনো একটা দেখেন, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে যে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন সকাল থেকে সে পড়াশোনা করছে, সকাল থেকে সে পড়ছে, সকাল থেকে একদম, তাহলে কি হবে ইংলিশে? হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন স্টাডিং, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং, শুরু করেছে সকালে, এখনো পড়তেছে, এখনো কিন্তু শেষ করে নাই। আমি 14 বছর ধরে পড়াচ্ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন টিচিং, আই হ্যাভ বিন টিচিং ফর 14 ইয়ার্স। ওকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স কি হবে? মর্নিং। তাহলে ভালো করে দেখেন আমি কি বলছি, এটা সবাই জানে, অনেক আগে শুরু হয়েছে, কাজটা এখনো চলছে। তাহলে এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সেখানে চিহ্ন হচ্ছে, সেখানে হয় সিন্স থাকবে না হলে ফর থাকবে, হয় সিন্স থাকবে না হলে ফর থাকবে। যেমন হি হ্যাজ বিন স্টাডি, কখন থেকে? সকাল থেকে। আমি পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং, কয় বছর ধরে? 14 ইয়ার্স পর। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখনো চলতেছে, কখন থেকে? সিন্স মর্নিং। তাহলে এগুলো যদি যে কোনো ফর এবং সিন্স দেখলে ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা প্রশ্ন কিভাবে করবেন এটা থেকে? তাহলে প্রশ্ন কিভাবে করবেন? আপনি জিজ্ঞেস করলেন, এই ও কি সকাল থেকে পড়তেছে? হ্যাজ হি বিন স্টাডিং, হ্যাজ হি বিন স্টাডিং সিন্স মর্নিং, স্টাডিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন, এই রবি স্যার কি সত্যি সত্যি কি 10 বছর ধরে পড়াচ্ছে নাকি রে? এই, তাহলে কি হবে? হ্যাজ হি বিন টিচিং, টিচিং ফর 10 ইয়ার্স, ফর 14 ইয়ার্স, ফর 14 ইয়ার্স। ওকে, তো আমরা ইয়েস, হি হ্যাজ বিন টিচিং ফর 14 ইয়ার্স। তা আমি এটা সহজ, এটা আমরা খুব বেশি ব্যবহার করি না, কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা বেশি ব্যবহার করি, ঠিক আছে? হুম। তো আমার মনে হয় আমি এই চারটা আজকে পড়াবো, এরপর আরো চারটা পড়াবো, আর দুটো নেক্সট ক্লাসে পড়াই দিব। আর এখানে আরেকটা আমি আপনাদের জিনিস শেখাবো, আপনারা যেটা করতে পারেন আমি বলে দিচ্ছি কি করবেন, ঠিক আছে? এখন আপনাদের করণীয় হচ্ছে, আমি বলি লজ্জার কিছু নাই, একদম প্রথম থেকে যদি আপনি শিখতে চান, আজকেও আমি আমাদের একটা কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ছিল কামালখান এবং চকবাজারে, দুই জায়গায় ক্লাস দিয়েছি জুনিয়র্সদের জন্য, যারা খাস্তগীর, গভর্নমেন্ট হাই, মুসলিম হাই, ছোট ছোট বাচ্চাগুলো কি ট্যালেন্ট আপনি ধরতে পারবেন না, কেন জানেন? ওদের মা বাবা গুলো সিরিয়াস, ওরাও সিরিয়াস, ওরা। আচ্ছা, রাহুল চৌধুরী আমাকে জিজ্ঞেস করছে কখন সিন্স হবে কখন ফোন হবে, এটা খুব ইজি, এটা আমি বলে দিচ্ছি। সিন্স এর পরে সিন্স প্লাস শুধু সংখ্যা থাকবে, আর ফরের পরে সংখ্যাও থাকবে, সময়ও থাকবে, দুটাই থাকবে। আমার চার্জ চলে গেছে, আমার এটা নিয়ে আসেন, চার্জ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, সিন্স এর পরে শুধু সংখ্যা, আর সিন্স বুঝাবে থেকে, ফর বুঝাবে ধরে। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন। যেমন যেমন এখানে যদি সিন্স থাকে, এখানে ফর, খেয়াল করে দেখেন, সিন্স 1972, সিন্স মানডে, সিন্স
লাস্ট নাইট। Since 1972 আর যদি ফর ইউজ করি ফর ফর জন্য কি হবে ফরটা দেখেন ফর এটা কোথায় ঠিক আছে ওকে ওকে ও ফর ফর for 5 days for 5 days for 10 hours 10 hours for 10 years 14 years খেয়াল করে দেখেন একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন এখানে দেখেন শুধু সংখ্যা আছে 1972 মানডে লাস্ট নাইট কোনো সময় নাই শুধু সংখ্যা থাকবে ঠিক আছে সরি শুধু সময় থাকবে সংখ্যা নাই হ্যাঁ শুধু সময় 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 থেকে 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 বাট এখানে 5 এটা সংখ্যা এটা সময় সংখ্যা সময় সংখ্যা সময় দুটাই থাকবে আর এখানে কি থাকবে শুধু সময় আর এটা বুঝাবে ধরে ফল কি বুঝাবে ধরে 5 দিন ধরে 10 দিন ধরে 14 দিন 14 বছর ধরে আর এখানে কি বুঝাবে থেকে সিন্স কি বুঝাবে থেকে কখন থেকে 72 সাল থেকে কখন থেকে সোমবার থেকে কখন থেকে গত রাত থেকে তাহলে বুঝতে পারছেন এভাবে বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন ওকে আমি এখন যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে আমি যেটা করতে বলছি আপনাদেরকে আমি দেখেন আমি কি করতে চাচ্ছি ভালো করে যদি কেউ ক্লাস মিস করে থাকেন আমার ভালো করে অক্সিলারি ভার্ব গুলো দয়া করে আবার পড়বেন আপনারা বুঝতে পারছেন এটা কত বড় একটা ইম্পর্টেন্ট আপনারা কাজ করছেন যদি একবার যদি মাথায় ঢুকাতে পারেন অক্সিলারি ভার্ব যদি পারেন আপনি পারসন পারেন আপনি নাম্বার পারেন আপনি টেন্সের সব স্ট্রাকচার আদ্যপান্ত পারেন মানে ঘুরে পেঁচে দিলেও আপনি পারেন সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম সাবজেক্টের থার্ড পারসন ভার্বের সাথে এসবিএস হয় এরপরে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সব স্ট্রাকচার আপনি ভালো পারেন এই জিনিসগুলো যদি আপনার হাতের মুঠোয় থাকে প্লাস প্লাস আপনি যদি ভোকাবুলারিতে স্মার্ট হন অল্প অল্প যদি প্রতিদিন ভোকাবুলারি পড়েন আমি গ্যারান্টি দিলাম উইদিন 2 মান্থস আপনি দেখবেন আপনি কিভাবে ইংলিশে কথা বলছেন আপনি দেখবেন আপনার কিভাবে ইংলিশে আপডেট হচ্ছে ঠিক আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রতিদিন অল্প অল্প করে ইংলিশ চেষ্টা করুন চ্যাট করার সময় ইংলিশে চ্যাট করার চেষ্টা করুন আমাকে যদি কোনো প্রশ্ন করে ইংলিশে চ্যাট করার চেষ্টা করুন বলুন আমি ঠিক করে দিব হ্যাঁ আমার সাথে আপনারা দিতে পারেন যদি আমি ইমিডিয়েটলি রিপ্লাই দিতে পারবো না বাট পরবর্তী রিপ্লাই দিব আমাকে টেক্সট করতে পারেন ইংলিশে ইংলিশে আপনারা মাঝে মাঝে শুক্রবার ডেলি স্টার করতে পারেন হ্যাঁ ইংলিশ অথবা ইংলিশে কোনো বই পড়তে পারেন অথবা ইংলিশের কিছু লেকচার শুনতে পারেন কিছু সাবটাইটেল যুক্ত লেকচার থেকে সাবটাইটেল ওগুলো আপনারা শুনতে পারেন এভাবে ইংলিশ শিখতে পারেন এরকম শুধু রুলস পড়ে আপনি শিখতে পারবেন না আর প্রতিদিন যেখানে নতুন ওয়ার্ড শিখবেন কঠিন কঠিন ওয়ার্ড শিখবেন সেগুলো আপনারা নোট করে ফেলতে পারেন যেমন আজকে আমি শিখেছি আমরা ছোট ছোট আমরা অনেক সময় ছোট ছোট ওয়ার্ড গুলি আমরা পারি না। যেমন আমি যদি আপনাদেরকে বলি গ্রামার ওয়ার্ডটা লিখেন আপনারা দেখবেন আপনি গ্রামার বানানটা ভুল করবেন আপনি কি লিখবেন গ্রামার বানান GRAMMER এটা ভুল গ্রামার বানান হচ্ছে এরকম GRAMMER যেমন আমি ওদিন পড়াচ্ছি স্টুডেন্ট বলছে স্যার আমাকে টিউশন বানান করো এটা বলছে টিউশন এটা ভুল এটা হবে TUITION টিউশন যেমন ও বলছে কিন্ডার গার্ডেন কিরকম সবাই জানে কিন্ডার গার্ডেন এটা এরকম কিন্ডার গার্ডেন বাট এটা ভুল এটা হবে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন গার্ডেন না গার্ডেন আমি আপনি কৃতজ্ঞ বলেন গ্রেটফুল এটা লিখছে গ্রেট ফুল এটা ভুল এটা হবে গ্রেটফুল GRATEFUL গ্রেটফুল এটা বলে বেলুন লিখছে বেলুন হয়নি এটা ভুল এটা বেলুন BALLON বেলুন ঠিক আছে সেজন্য এগুলো চর্চা করতে হবে এগুলো একদিন শিখতে পারবেন না আস্তে আস্তে অল্প অল্প করে যেমন কর্নেল বানানটা কিরকম আপনি যদি এরকম লিখেন হবে না কর্নেল ভুল এটা হচ্ছে কোলোনেল 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 ঠিক আছে কোলোনেল কোলোনেল নিউমোনিয়া বানান কিরকম শুরু হবে পি দিয়ে তো এগুলো আপনাকে জানতে হবে আস্তে আস্তে ঠিক আছে যাক অনেক ধন্যবাদ আজকে অনেকেই ক্লাস যুক্ত হয়েছেন এবং কেউ লিভ করে না ক্লাস থেকে সিনসিয়ারলি সবাই শুনেছে
আমরা নেক্সট ক্লাস দেখি। আমি এখন এই সপ্তাহ মানে ফ্রি থাকবো, যতদিন ফ্রি থাকবো আমি ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, তো আর যারা মিস করবেন সমস্যা নাই, আমরা ইউটিউবে থাকবে, আপনারা শুনে নেবেন পরে। আর যে কোনো ধরনের কোয়েরি, কোনো লজ্জা নেই, আমাকে জিজ্ঞেস করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে যে গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞেস, আমি আনসার দিব। আর একটা কথা বলবো, শুধু আমার ক্লাসে সীমাবদ্ধ থাকলে হবে না। হ্যাঁ, আপনি একটু বই পড়েন, নিজে নিজে পড়েন, কোনো প্রবলেম হলে আমাকে নক দেবেন, আমি হেল্প করবো। আজকে এতটুকুই থাক, আজকে অনেক লেকচার দিয়েছি। কারো কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে আমাকে গ্রুপে ইয়াতে আমাকে পার্সোনালি জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে জয়েন দেওয়ার জন্য। সবার শুভকামনা। আমরা নেক্সট ক্লাস আশা করি জানা দিব, রবি সোমবারে নিব। এই সপ্তাহ থেকে আমরা 3টে ক্লাস দিব আশা করছি। আমি জানাবো খুব শীঘ্রই তখন ক্লাস দেব। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। থ্যাংক ইউ। আর রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।